আমার বয়ফ্রেন্ড আমাকে একদিন প্রেমের অভিনয় করে আমাকে কক্সবাজার হোটেলে নিয়ে গিয়েছিল। সমুদ্র সৈকত দেখাবে বলে। তারপর আমরা যখন হোটেলে গিয়ে উঠলাম, আমি ভেবেছিলাম আমার বয়ফ্রেন্ড অনেক ভালো, কোনো দিন আমার সাথে খারাপই করতেই পারে না। তাই একই হোটেলে একই রুমে দুজন স্বামী স্ত্রীর হয়ে থেকেছিলাম। তারপর আমার বয়ফ্রেন্ড রাতে আমার সাথে যে কাজ করল, তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে উঠবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি ফারজানা আক্তার দিনা। আমার ডাক নাম দিনা। আমার বয়স 16। ছোটবেলা থেকেই আমি দেখতে খুব সুন্দরী ছিলাম। আকর্ষণীয় চেহারার অধিকারী ছিলাম। আমাকে দেখলেই পাড়ার ছেলেরা হা করে তাকিয়ে থাকত আর কিল কিল করে হাসত, আর আমার চেহারা সৌন্দর্য উপলব্ধি করত। আমি যখন স্কুলে পড়তাম, তখন আমার গায়ে সবে মাত্র যৌবন ফুটতেছে। চেহারার মধ্যে সব সময় অন্যরকম একটা ভাব থাকত। ছেলেদেরকে দেখলেই আমিও যেরকম অন্যরকম ভাব লিতাম, ঠিক ছেলেরাও আমাকে দেখলে সেই রকম ভাব লিত। বন্ধুরা, বয়সন্ধিকাল তো, বুঝেনি তো ব্যাপারটা। অনেক মজা করে চলত আমার জীবন। স্কুলে যখন পড়তাম, হাজারো ছেলেদের ক্রাশ ছিলাম তখন আমি। স্কুলের প্রায় প্রত্যেকটি ছেলেই আমার সাথে প্রেম করতে চাইত, আমাকে ভালোবাসতে চাইত। ছেলেরাও যেমন আমাকে দেখে অন্যরকম ভাব লিত, ঠিক আমিও ছেলেদেরকে দেখে একটু মজা লওয়ার চেষ্টা করতাম। প্রেমের নামে আমার ছেলে বন্ধুরা মজা করার জন্য আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতে চাইত। আমি এতটাই সুন্দরী ছিলাম, আমি যখন তাদের সাথে ঘুরতে যেতাম, তাদের মধ্যে অন্যরকম একটা ইমেজ কাজ করত। প্রতিদিন একটা না একটা প্রেমের প্রস্তাব পাইতাম। কি করব বন্ধুরা, আমি তো রক্তে মাংসে ভরা একটা মানুষ। আমি দেখতে প্রচুর সুন্দরী, লাবণ্যময়ী এবং আবেদনময়ী হওয়ার ফলে প্রায় প্রতিদিনই এলাকার বখাটে ছেলেফেলেরা আমাকে প্রচুর বিরক্ত করত। এভাবেই চলতে লাগলো আমার জীবন। কিন্তু একদিন আমার জীবনে ঘটে গেল একটা ভয়াবহ দুর্ঘটনা। এই একটি দুর্ঘটনায় বন্ধুরা আমার জীবনটাকে পুরো তছনছ করে দিয়েছিল, এলোমেলো করে দিয়েছিল আমার পুরো জীবন। একটি ভুলের কারণে আমার এর মাসুল পেতে হচ্ছে সারাটি জীবন। বন্ধুরা, আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমার ওই ক্লাসের মেধাবী একজন ছাত্রের প্রেমে পড়ে যাই। সে দেখতে অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম। প্রথম দেখাতেই তাকে আমার ভালো লেগে যায়। সেও আমাকে ভালোবাসত, কিন্তু আমি তা জানতাম না। হঠাৎ একদিন সে আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে বসে। আমিও আর তার প্রস্তাবটা না করতে পারলাম না। না করিনি একটি কারণে, কারণ আমি তো ছেলেটাকে খুব ভালো করে চিনতাম। আর তাছাড়া ওই ছেলেটা আর আমি তো একই স্কুলে পড়তাম। আর তাছাড়া ওই ছেলেটার বাড়িটা আমার পাশের গ্রামে। আমি খুব ভালো করে চিনতাম, যেখানে তার প্রস্তাব গ্রহণ করতে দ্বিধাবোধ করলাম না। ওহো বন্ধুরা, আমি তোমাদের আমার বয়ফ্রেন্ডের নাম বলতে ভুলে গেছি। তার নাম হলো তৌহিদুল ইসলাম রাজ, তবে সবাই তাকে রাজ নামে ডাকে। সে পড়ত ক্লাস 10-এ, আর আমি পড়তাম ক্লাস 9-এ। ঠিক এই মুহূর্তেই আমি তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যাই। বন্ধুরা, আমি যখন ক্লাস 9-এ পড়ি, আমার বয়ফ্রেন্ড রাজ একদিন আমাকে বলল, শোনো দিনা, অনেকদিন ধরে একটি কথা বলবো বলবো বলে ভাবছি, কিন্তু কথাটা আমার মনের ভিতরে ঘোরপাক খাচ্ছে। আমি কোনোভাবেই তোমাকে বলতে পারছি না, আর আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথাও বলতে পারি না। দিনা, তুমি বিশ্বাস করো কিনা জানি না, আমি তোমাকে মন থেকে, দিল থেকে, কলিজা উজাড় করে ভালোবাসি। হয়তো তুমি বিশ্বাস করতেও পারো, আবার নাও করতে পারো। দিনা, তুমি নিশ্চয় বুঝতে পারছো আমি তোমার কাছে কি চাই। দিনা, তুমি আমার চোখের দিকে তাকিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে আমি তোমাকে কতটুকু ভালোবাসি। দিনা, অনেক দিন ধরে আমি আমার মনের মধ্যে পোষণ করে রাখলাম, কিন্তু আমি তোমাকে যে অনেক ভালোবাসি তা কখনো বলতেও পারছি না। আজকে অনেক সাহস নিয়ে আমি তোমাকে বলে ফেললাম। দয়া করে তুমি আমার প্রস্তাবটা ফিরিয়ে দিও না। আমার বয়ফ্রেন্ড রাজ যখন আমাকে এমনভাবে কথাগুলো বলল, আমি তার প্রস্তাবটা পেয়ে মনে মনে অনেক খুশি হলাম, কিন্তু তাকে বুঝতে দিলাম না
ভাবলাম তাকে একটু বাজিয়ে নেয়া যাক, দেখি সে আমাকে কতটুকু ভালোবাসে। তারপর আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, তাকে একটা পরীক্ষা নেব। সে যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহলে মনে হবে সে আমাকে অনেক ভালোবাসে। তারপর আমি আমার মনের ভাষাগুলো প্রকাশ করব। এই ভেবে আমি বললাম, রাজ, ঠিক আছে, তুমি আমাকে ভালোবাসো, তা মানছি। আমি বুঝতে পারছি। রাজ, আমি আমার ভালোবাসার কথা আজকে বলতে পারব না। আমি তোমাকে কালকে আমার সিদ্ধান্ত জানাব। কথা অনুযায়ী রাজ পরের দিন আমার ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করতে শুরু করল। কিছুক্ষণ পর আমিও তার কাছে গেলাম। সে আমাকে বলল, দিনা, তোমার উত্তরের আশায় আমি রইলাম। তারপর আমি বললাম, রাজ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি জানি না এই শর্তটা শুনলে তুমি আমাকে ভালোবাসবে কিনা। এই শর্তটা শোনার পরেও যদি তুমি আমাকে ভালোবাসো, তাহলে তোমাকে ভালোবাসতে আমার কোনো আপত্তি নাই। তারপর রাজ আমাকে বলল, দিনা, দেখো, আমি তোমাকে ভালোবাসি। তোমার জন্য আমি যে কোনো শর্ত পূরণ করতে রাজি। তোমার কি শর্ত? দিনা, প্লিজ আমাকে বলো। তারপর আমি বললাম, রাজ, তুমি তো আমাকে ভালোবাসো, আমার উপর দেখে, আমার রূপ যৌবন দেখে, কিন্তু আমার ভিতরে কি যন্ত্রণা তুমি তা জানো না। রাজ, রাজ, আমার মেয়েলি একটা বড় সমস্যা আছে, যে কারণেই আমি কখনো কারো সাথে ঘনিষ্ঠ হতে পারবো না। ডাক্তার দেখিয়েছিলাম অনেক আগে। ডাক্তার বলেছে, আমি যদি কখনো এরকম ধরনের কোনো কিছু করতে যাই, তাহলে আমার প্রাণ নাশের আশঙ্কা আছে। দেখো রাজ, আমার চেহারা, আমার সবকিছুই অনেক সুন্দর। আমি মানছি, আমার উপরের সুন্দরতা দেখে হয়তো তুমি আমার জন্য পাগল হয়ে গেছ, কিন্তু আমার এই সমস্যার কারণে আমি আজ পর্যন্ত কাউকে ভালোবাসতে রাজি পারিনি। যেসব ছেলেরা আমাকে প্রেমের প্রস্তাব দিত, তাদেরকে আমি আমার সত্য ঘটনাটা তুলে ধরতাম। তুলে ধরার পর তারা পিছপা হয়ে চলে যেত। আর সেজন্যই আমার কখনো কাউকে ভালোবাসার মতো সৌভাগ্য হয়নি। কিন্তু তোমার এই বিনম্র ভালোবাসার কাছে রাজ আমি হেরে গেলাম। তুমি যদি আমার এই শর্তটা মেনে নিতে পারো, অর্থাৎ আমাদের সম্পর্ক বা বিয়ের পরে কখনোই আমরা ঘনিষ্ঠতা হতে পারব না, এই সম্পর্কটা যদি তুমি মেনে নিতে পারো, তাহলে তোমাকে ভালোবাসতে আমার কোনো আপত্তি নেই। আমার মুখ থেকে রাজ এইরকম ধরনের কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে জবাব দিতে শুরু করল। আমাকে বলতে লাগল, দিনা, আমি তোমাকে ভালোবেসেছি, তোমার মনকে, তোমার দেহকে নয়। সুতরাং তোমার সমস্ত শর্তই আমি মেনে নিতে রাজি। তুমি যদি না চাও, তোমার সাথে কখনোই আমি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করব না। রাজের তাৎক্ষণিক উত্তর শুনে আমি হতবাক হয়ে গেলাম। ভাবলাম, রাজ আমাকে এত ভালোবাসে। এর আগেও অবশ্যই আমি অনেক প্রেমের প্রস্তাব পেয়েছি, কিন্তু যখনই কোনো ছেলেকে আমি এরকম ধরনের সমস্যার কথা তুলে ধরেছি, তারা আস্তে আস্তে পাছ কাটিয়ে চলে গিয়েছিল। কিন্তু রাজ তার সিদ্ধান্ত থেকে এক পাউন্ড পিছপা হয়নি। এই প্রেক্ষিতেই বুঝতে পেরেছিলাম সে আমাকে সত্যিকার অর্থে ভালোবাসে, অর্থাৎ তার ভালোবাসার মধ্যে কোনো খাত নাই। তারপর থেকেই আমি ওকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করলাম। শুরু হলো আমাদের ভালোবাসা। সময়টা ছিল অনেক রোমান্টিক। বেশ কিছুদিন আমাদের ভালোবাসা চল, মন দেওয়া নেওয়ার চলল। মাঝে মধ্যে রাজ আর আমি বিভিন্ন জায়গায় বিনোদনের জন্য ঘুরতে যাইতাম, কিন্তু সে আমার দিকে মাঝে মধ্যে রোমান্টিক মুডে থাকত। কিন্তু আমার ভালোই লাগত। আমি তারপরও তাকে বুঝতে দেইনি আমি যে তাকে পরীক্ষা করেছিলাম, বা পরীক্ষা করছি এখনো। একদিন আমি বাসায় বসে বসে টিভি দেখছিলাম। হঠাৎ করে টিভির মধ্যে কক্সবাজারে একটি সিন দেখতে পেলাম। খুব সুন্দর এবং রোমান্টিক লাগছিল আমার। কিন্তু দেখার পর আমি রাজকে শেয়ার করলাম, আজকে একটা জিনিস দেখলাম টিভির মধ্যে, খুব ভালো একটা স্পট। কক্সবাজার যে সত্যিকার অর্থে এত সুন্দর আগে কখনো দেখেনি এবং জানতামও না। আমার মুখে এরকম ধরনের প্রশংসা শুনে রাজ বলতে লাগল, তুমি যদি চাও, তাহলে তোমাকে আমি কক্সবাজার ঘুরিয়ে দেখাতে পারি। যদি তুমি অনুমতি দাও, তাহলে আমি তোমাকে কক্সবাজার নিয়ে যেতে পারি। রাজের মুখ থেকে এরকম ধরনের কথা শুনে
আমি খুব উল্লাসিত হয়ে গেলাম। আর ভাবলাম, রাজ, তুমি কি সত্যি বলছো? আমাকে কক্সবাজার নিয়ে যাবে? আসলে কক্সবাজার যাওয়া কিন্তু আমার অনেক স্বপ্ন। তখন রাজ বলল, হ্যাঁ দিনা, আমি সত্যি বলছি। তুমি যদি চাও তাহলে তোমাকে আমি কালই কক্সবাজার নিয়ে যাব। আমি বললাম, সত্যি রাজ? রাজ বলল, হ্যাঁ সত্যি। আমি বললাম, তাহলে ঠিক আছে রাজ, তাহলে চলো আমরা একটা নির্দিষ্ট দিন ঠিক করে আমরা কক্সবাজার থেকে ঘুরে আসি। কিন্তু এখানে তো একটা সমস্যা আছে। কক্সবাজার গিয়ে আমরা থাকব কোথায়? রাজ বলল, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। কক্সবাজার থাকার মতো অনেক জায়গা আছে। বিশেষ করে অনেক বড় বড় এবং ভিআইপি হোটেল আছে। সেখানে সব কিছু সুবিধা আছে। আমরা চাইলে সেখানে থাকতে পারি। আমি বললাম, রাজ, তারপরও তুমি আর আমি একসাথে একটি হোটেলে থাকব। আর তাছাড়া আমাদের তো এখনো বিয়ে হয়নি। রাজ বলল, তুমি কি আমাকে বিশ্বাস করো না? দিনা, তুমি আমার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারো। আমার কাছে তুমি 100% সুরক্ষিত থাকবে। রাজকে আমি অনেক বিশ্বাস করতাম। কারণ আমি তাকে বিভিন্নভাবে পরীক্ষা করেছিলাম। কিন্তু তার মধ্যে বাজে কোনোদিন আমি কোনো কিছু পাইনি। যে কারণেই আমি তার সাথে কক্সবাজার যেতে রাজি হয়েছিলাম। কক্সবাজার গিয়ে আমরা প্রথমত দুজন দুজনকে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে একটি হোটেলে উঠলাম। সেখানে আমরা সপ্তাহখানেক থাকব। যে কারণেই আমরা 1 সপ্তাহের জন্য হোটেলটি বুক করলাম। জীবনে প্রথম অন্য কোনো পুরুষের সাথে রুম শেয়ার করা। কিছুটা ভয়ও লাগছিল। আবার ভাবলাম, রাজকে কিছুটা সারপ্রাইজও দিব। সত্যিকার অর্থে আমার মধ্যে যে কোন সমস্যা নাই, তা রাজকে আমি প্রকাশ করব। অবশ্যই আমার সারপ্রাইজ পেলে রাজও অনেক খুশি হয়ে যাবে। দুজন রুমে ঢুকে ফ্রেশ হয়ে গোসল করে নিলাম। একদম ফ্রেশ হয়ে দুজন বিশ্রামের জন্য প্রস্তুত হলাম এবং দুজন দুজনের চোখের উপর চোখ রেখে গল্প করতে শুরু করলাম। খুব ভালোই লাগছিল। মনে হচ্ছিল যেন নতুন কোনো পৃথিবীতে আমরা চলে গিয়েছিলাম। গল্প করতে করতে হঠাৎ আবেগঘন্মা অবস্থা আমার হয়ে গেল। রাজও আমার দিকে আবেগময় অবস্থায় দেখতে লাগল। আমি রাজকে বললাম, রাজ, আজকে আমি তোমাকে একটা সারপ্রাইজ দিব। রাজ আমার দিকে অবাক দৃষ্টি তাকিয়ে বলল, দিনা, তুমি আমাকে কি সারপ্রাইজ দিবা? একটু বলো না। আমার তো আর দেরি সহ্য হচ্ছে না। আমি বললাম, রাজ, তোমাকে যে আমি একটি গোপন সমস্যার কথা বলেছিলাম, মূলত সেটা ছিল আমার একটা নাটক। আমি তোমাকে এতদিন পরীক্ষা করলাম, এতদিন তোমাকে যাচাই করলাম। সত্যিকার অর্থে তুমি আমাকে অনেক ভালোবাসো কিনা। রাজ, আমি তোমাকে বেসিক্যালি যে একটা পরীক্ষা করলাম, সবগুলোতেই তুমি পাশ করেছ। তাই আজ তোমাকে আমি আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ তোমার হাতে তুলে দিব। আমার কথা শুনে রাজ আরও বেশি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল আর মুচকি মুচকি হাসতে শুরু করল। আমি বললাম, রাজ, এবার খুশি তো? রাজ বলল, সেটা তোমার ইচ্ছা। আমি তোমাকে বলেছিলাম না, আমি তোমাকে কখনো তোমার ইচ্ছার বিরুদ্ধে কাজ করব না। আর তুমি না চাইলে তোমার সাথে আমি কখনো ঘনিষ্ঠতা হব না। আমি আমার কথা রাখার চেষ্টা করব। তখন আমি বললাম, রাজ, সেটা ছিল আমার তোমাকে পরীক্ষা। কিন্তু তুমি তো পরীক্ষায় পাশ করেছ। এবার তুমি আমার সাথে তোমার ইচ্ছা পূরণ করতে পারো। আমি তো তোমাকে উন্মুক্ত করে দিয়েছি রাজ। তুমি চাইলেই আমার সাথে সবকিছু করতে পারো। আমার কথা শুনে মনে হলো রাজ মনে মনে অনেক খুশি। দুটি তাজা প্রাণ মনে মনে এবং দেহের মধ্যে টগবগ শুরু হলো। মূলত দুইটি তাজা প্রাণ একসাথে, তাও আবার রোমান্টিক মুহূর্তে, আবার নির্জন মুহূর্তে, যেখানে কেউ নেই। আর এইরকম নির্জন মুহূর্তে একজন আরেকজনকে পাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। ঠিক সেই মুহূর্তটাও আমার আর রাজের মধ্যে এসে পড়ল। রাজ আমার অনুমতি পেয়ে কিছুক্ষণ পরেই আমি অনুভব করলাম রাজ ভিন্ন কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছে। রাজ অনেক শক্তিশালী, সুদর্শন একটা পুরুষ, যাকে দেখলেই গা শিশরিত হয়ে উঠত। কিন্তু তার ওটা দেখে আমার মাথা তো গরম হয়ে গেল। ভাবলাম, আমি এটা কি দেখলাম? মনে হচ্ছে বিদেশি বিদেশি ভাব। দেখেই তো আমি অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা।
ভাবলাম জীবনে আমি কোনোদিন কারো সাথে এরকম কিছু করি নাই। তার মধ্যে আবার ওর ইয়া বড় জিনিস। দেখতে অনেকটা বিদেশিদের মতো। ওটা দেখে আমার মাথা গরম হয়ে গেল। আর আমার গায়ের রক্তের মধ্যে যেন ঘূর্ণিঝড় বইতে লাগল। মনের মধ্যে উথাল পাথাল লাগল। চোখের মধ্যে যেন অন্যরকম নেশায় নিঃসৃত হতে লাগল। তখন আমি এবং রাজ এক অন্য জগতের বাসিন্দা হয়ে গেলাম। কিন্তু যখন রাজ প্রথম প্রথম আমাকে তার ইয়া বড়টা অনুপ্রবেশ হল, তখন আমি কি বলবো বন্ধুরা? তখন আমার কাছে এমন মনে হল যেন আমার ভিতরটা লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। আমি জানি না প্রথম প্রথম এত কষ্ট কেন পাওয়া যায়। তারপর অবশ্য আমি অনেক মজা পেয়েছিলাম। আমার আর রাজের একবার হওয়ার পরও সে কোনোভাবেই মানতে ছিল। আমার মনে হলো তার মধ্যে পুরো তুফান উঠে পড়েছিল। তারপর সে এই ভারে এক রাতে তার 5 বার হয়েছিল। এইভাবে রাজের সাথে আমার জীবনের 7টি দিন খুব মজা করে কেটেছিল। তারপর এক সপ্তাহ পর আমি আর রাজ বাড়ি চলে আসলাম। কিছুদিন পর রাজ বিদেশ চলে গেল। তারপর থেকেই রাজ আর আমার সাথে খুব একটা বেশি যোগাযোগ করত না। এক প্রকার সে আমাকে ভুলে গিয়েছিল। আমার সবকিছু লুটে নেওয়ার পরেও সে আমাকে কিভাবে ভুলে গেল? বিষয়টি নিয়ে চিন্তা করতে করতে আমার মাথা খারাপ হয়ে যায়। তার সাথে আমার বর্তমানে কোনো প্রকার যোগাযোগ নেই। একবারে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আমার জীবন, যৌবন, পড়ালেখা সবকিছু হারালাম তার জন্য। বন্ধুরা, এই ঘটনাটি আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল, যার মাসুল আমাকে সারা জীবন পেতে হবে। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, তোমাদের জীবনে হয়তো আমার মতো এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। কিন্তু আমার মতো করে কাউকে বিশ্বাস করবে না। বিশ্বাস করলে শুধু বাহ্যিক দিক থেকে বিশ্বাস করতে পারো, কিন্তু ভেতর থেকে কখন বিশ্বাস করবে না। তাহলে আমার মতো সারাটা জীবন পশ্চাতে হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভাগ্নে, তুমি আমার দিকে চেয়ে কি দেখছা? মনে হয় তুমি আমাকে আর কোনো দিন দেখোনি। আমি বললাম, মামি, দেখছি তোমার রূপ, তোমার সৌন্দর্য। আজকে তোমাকে যে সুন্দর লাগছে, এর আগে কোনো দিন এত সুন্দর তোমাকে দেখা যায়নি। তোমাকে দেখে একেবারে বেহেশতি হুরদের মতো লাগছে মাম্মি। মাম্মি, আমি তোমার কাছে আজকে একটি জিনিস চাইব। যদি না দেও তাহলে আমি জ্ঞান হারাবো, মরে যাবা। তারপর আমাকে বলল, আচ্ছা ঠিক আছে ভাইগনা, কি চাও? তারপর ভাগ্নে মামির কাছে এমন একটি জিনিস চাইল, যা শুনে মামির চোখ কপালে উঠে গেল। বন্ধুরা, ভাগ্নে মামির কাছে কি এমন চাইল, যা শুনে মামি হতবাক হয়ে গেল? জানতে হলে পুরো গল্পটি খুব ভালো করে শুনতে হবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। তবে গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। আমার মামির নাম রূপালী, বয়স 30 বছর। মামা মামির একমাত্র মেয়ের নাম হিমা, বয়স 5 বছর। আমার নাম রাব্বি, বয়স 23 বছর। মামি আমার চেয়ে মাত্র 6 বছরের বড়। তাই মামির সাথে আমার সম্পর্কটা প্রায় বন্ধুত্বের মতো। মামার সাথে যখন মামির বিয়ে হয় তখন আমার বয়স ছিল 15 বছর। তখন থেকেই আমি মামিকে ভালোবাসি। মামিও আমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। মামি আমার জীবনের প্রথম ভালোবাসা। আমার মামি অতীব সুন্দরী। মামি শাড়ি পরলে উনাকে অনেক সুন্দর লাগতো আমার কাছে। উনাকে দেখলেই আমার হয়ে যেত। মামি আমার জীবনের প্রথম নারী, যাকে দেখে আমি 15 বছর বয়সে প্রথম ক্রাশ খেয়েছিলাম। তখন থেকেই যে দিনেই মামিকে দেখতাম, সেই রাতেই আমার কাজ হয়ে যেত। এখন আসি আসল কথায়। আমি প্রায় রাতে মামিকে স্বপ্নে দেখতাম। বাস্তবে মামির সাথে খুব ইচ্ছা করত। আমার বয়স যখন 20, তখন আমার সেই ইচ্ছা পূরণ হল। সেইবার গ্রীষ্মের ছুটিতে আমি আর আমার মা নানুর বাড়িতে বেড়াতে গেছিলাম। নানু মারা গেছেন, তাই আমার মা নানির সাথে দোতলায় ঘুমাতেন। মামা মামি ও দোতলায় ঘুমাতেন, আমি নিচের ঘরে ঘুমাতাম। আমি পড়াশোনা করে রাত 2টার দিকে ঘুমাতাম।
প্রায় রাতে আমি দোতলায় জল খেতে যেতাম। একদিন রাত 1টার সময় আমি যখন জল খেতে দোতলায় যাচ্ছি, এমন সময় দেখি মামি খুব বাজে অবস্থায় ঘরের দিকে যাচ্ছেন। আমি তখন বুঝতে পারছিলাম না কি করব। আমার স্বপ্নের নায়িকাকে এইভাবে কোনোদিন দেখব ভাবতেই পারিনি। রাতে মামিকে দেখতে অসম্ভব সুন্দরী লাগছিল। আমি তখন রান্নাঘর এর দিকে না যেয়ে সিঁড়িতে দাঁড়িয়ে থাকলাম। কি হয় তা দেখার জন্য। রান্নাঘরের বিপরীত পার্শ্বে গোসলখানা, আর গোসলখানার পানির কল চলছিল। বুঝলাম যে এখন মামি গোসল করবে। নিশ্চয় মামা মামি এতক্ষণ ভালো করে এনজয় করছিল। এসব ভাবতে ভাবতে আমি সিঁড়ির পাশে লুকিয়ে গেলাম, যাতে মামি গোসল করার সময় আমাকে দেখতে না পায়। কিছুক্ষণ পর মামি উনার ঘর থেকে জামা কাপড় নিয়ে আসলেন। মামি আসার সময় আমি মামিকে প্রাণভরে দেখতে লাগলাম। অন্যরকম অবস্থায় মামিকে দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপর মামি গোসলখানায় চলে গেলেন। আমিও পেছন পেছন গেলাম। দরজার এক পাশ দিয়ে একটু দেখা যাচ্ছিল। আমি লুকিয়ে খুব আরাম করে দৃশ্য দেখলাম। আহা, কি যে শান্তি লাগছিল, তা তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। মনে মনে ভাবলাম, দেখেই যদি এত শান্তি লাগে, তাহলে পেলে না জানি কত শান্তি লাগবে। ভাবতে ভাবতে আমার রুমে চলে এলাম। আর মনে মনে ভাবলাম কিভাবে কি করা যায়, কিভাবে আমার উদ্দেশ্য পূরণ করা যায়। মামির এসব দৃশ্য দেখে আমার মাথা ভন ভন করে ঘুরতে শুরু করল। মনে মনে ভাবলাম, আমি এসব কি দেখলাম। মনের অজান্তেই আমার বিশেষটা নিয়ে আপন সুখে অন্যরকম আচরণ করতে শুরু করলাম। অনেকক্ষণ পর যখন আমার হয়ে গেল তখন খুব শান্তি পেলাম। কিন্তু মাথার মধ্যে তো একটা চিন্তা, কিভাবে আমার স্বপ্নের নায়িকাকে, মানে মামির সবকিছু কিভাবে কখন আমি দখল করতে পারি। এই চিন্তা করতে করতে হঠাৎ করে আমার কি জানি হয়ে গেল। বুঝতেই পারছেন বন্ধুরা, আমার অন্য কিছু হয়ে গেল। আর আমি একটু স্বস্তি ফিরে পেলাম। কিন্তু আমার হওয়ার পরেও আমার মধ্যে টান টান ভাব আসছিল। সেই প্রথম আমি দিনে একবারের বেশি, অর্থাৎ 3বার হয়েছিল, শুধুমাত্র আমার প্রিয়তমা মামি রূপালীর জন্য। সেই রাতে পুরো এলোমেলো হয়েই ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকাল থেকেই আমি প্ল্যান করতে থাকি যেভাবেই হোক মামিকে রাজি করাতে হবে। এর 2 দিন পর মামা ব্যবসার কাজে ঢাকা চলে গেলেন। সেই দিন বিকালে মা নানিকে নিয়ে পাশের গ্রামে মায়ের চাচার বাড়ি বেড়াতে গেল। যাবার সময় বলে গেল, ফিরতে রাত 9টা থেকে 10টা বাজবে। হিমা ছোট্ট ছিল বলে মামি, মা আর নানির সাথে গেলেন না। আর বাসায় অন্য কোনো পুরুষ মানুষ না থাকায় আমাকে মামির নিরাপত্তার জন্য থাকতে বলল। আমি তো তখন অত্যধিক খুশি হয়েছিলাম, যা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি মনে মনে বললাম, এইটাই সুযোগ মামিকে পটানোর। মা আর নানি চলে যাবার পর হিমা যখন কাঁদছিল, মামি তখন ওকে খাওয়ানোর জন্য ওনার ঘরে চলে গেলেন। 2 মিনিট পর আমিও মামির ঘরে গেলাম। মামিকে একেবারে ফ্রেশ লাগছিল, খুব রোমান্টিক ড্রেস পরছিল। দেখে যে কারো অন্যরকম চিন্তা ভাবনা হতে পারে, ঠিক আমারও তাই হয়েছিল। আমি ঘরে যাওয়ায় মামি দ্রুত উনাকে হেফাজত করার চেষ্টা করছিলেন। আমি বললাম, মামি, আমি কি আপনার পর কেউ যে আমাকে দেখে এমন করতে হবে? আমি কি আলগা মানুষ যে আমার সামনে তুমি শরম পাও? আমি তো তোমার ছেলের মতো। মামি আমাকে দেখে বলল, তুমি এত শরম পাও কেন? মামি বলল, না এমনি। ছেলের মতো হলে কি হবে, তুই তো এখন বড় হয়েছিস, তাই শরম লাগে। তারপর মামি আমার সাথে ফ্রি হতে চেষ্টা করলেন। একটু পর মামি আমার সাথে একেবারে ফ্রি হয়ে গেলেন। আমি মামিকে বললাম, মামি, আপনার মেয়ে ঘুমালে আজকে আমি আর আপনি লুডো খেলব। যদি আমি হেরে যাই, তাহলে আপনি যা চাইবেন আমি তাই দিব। আর যদি আপনি হেরে যান, তাহলে আমি যা চাইব তাই দিবেন। আমার প্রিয়তমা মামি কি আমার কথায় রাজি? মামি আবার লুডো খেলতে পছন্দ করে। পছন্দ বলতে লুডো খেলা বলতে পারেন, মামির খুব প্রিয় একটা খেলা। লুডো খেলার কথা শুনে মামি খুব আনন্দে নেচে উঠলেন। কিছুক্ষণ পর মামির ছোট্ট মেয়েটি খেতে খেতে ঘুমিয়ে পড়লেন। তারপর আমি বললাম, মামি, আপনার মেয়ে তো ঘুমিয়ে পড়ছে, চলুন তাহলে এবার আমরা লুডো খেলা শুরু করি। মামি বলল, ঠিক আছে ভাইগনা, চলো তাহলে আমরা লুডো খেলা শুরু করি। তারপর আমি মামিকে আবার স্মরণ করিয়ে দিয়ে বললাম, মামি, আমি কি বলেছিলাম মনে আছে তো? যদি আমি হেরে যাই তাহলে আপনি যা আমার কাছে চাইবেন আমি তাই দিব। আর যদি আপনি হেরে যান তাহলে আমি যা চাইব তাই দিবেন। কথা দেন আগে। মামি হেসে হেসে বলল, আচ্ছা ঠিক আছে ভাগ্নে।
তারপর মামি আর আমি লুডো গেম শুরু করলাম। লুডো খেলতে খেলতে আমরা প্রায় লুডো খেলার শেষ পর্যায়ে চলে আসলাম। কিন্তু আমার চাল খুব ভালো ছিল। মামির চাল খুব খারাপ ছিল। এক পর্যায়ে কিছুক্ষণ খেলার পর আমি লুডো খেলাতে জিতে গেলাম। আর মামি হেরে গেল। তারপর আমি মামিকে বললাম, কি মামি, এবার আমি যা চাইব নিশ্চয়ই তুমি আমাকে তাই দিতে হবে। মামি হেসে হেসে বলল, ঠিক আছে ভাইগনা, কি চাও তুমি বল। তুমি যা চাইবা তাই তো আমাকে দিতে হবে, কারণ খেলার আগেই তো আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি বললাম, ঠিক মাম্মি, তাহলে আমি কি এখন তোমার কাছে চাইতে পারি? মামি বলল, ঠিক আছে চাও। তারপর আমি বললাম, মাম্মি, আপনার মেয়েকে একটু আগে আপনি যা খাওয়াচ্ছিলেন আমি তা খেতে চাই। মামি আমার কথা শুনে যেন অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল আর বলল, ভাগ্নে, তুমি এসব কি বলছ? তুমি এমন পোলা পাইনের মতো বায়না ধরবে আমি তা কখনো কল্পনাও করতে পারি নাই। ভাগ্নে, এটা সম্ভব না। তারপর আমি বললাম, না মাম্মি, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে আমি যা চাইব তাই দিবে। এখন তা হলে মামি, তুমি কিন্তু তোমার কথার বরখেলাপ করতেছ। এটা ঠিক না। মামি আমার মন খারাপ দেখে তার মনে একটু দয়া হলো। সে বলল, আচ্ছা ঠিক আছে ভাগ্নে, তোমার যখন ইচ্ছা নাও, তুমি এবার ইচ্ছা মতো নেও, আমি কিচ্ছু বলবো না। মামির মুখে এমন কথা শুনে আমি জেনা আনন্দে নেচে উঠলাম। আমাকে আর পায় কে? অনেক দিনের স্বপ্ন সফল হতে যাচ্ছে। আমি কিভাবে যে কি করব বুঝে উঠতে পারি নাই। তারপর মামি আমাকে বলল, ভাইগ্নে, তুমি এখানে একটু বসো, আমি রেডি হয়ে আসছি। তারপর তোমার যা ইচ্ছা তাই কইরো, আর আমি একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে ভাগ্নে, তুমি এখানে একটু বসো। আমি শান্ত ছেলের মতো বসে রইলাম আর অপেক্ষা করতে শুরু করলাম। অপেক্ষার সময় আমার পার হচ্ছিল না কোনোভাবেই। মনে মনে ভাবলাম, মাম্মি রেডি হয়ে আসতে এত দেরি হচ্ছে কেন? আমি কিছুই বুঝতে পারছিলাম না। কি হচ্ছে? তাহলে কি মামি আমার সাথে প্রতারণা করল? আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে? ভাবতে ভাবতে মনটা বিরক্ত হয়ে গেল। ভাবতে ভাবতে এভাবেই আমি শুয়ে রইলাম। একটু পর দেখি আলতা পায়ে নুপুর পরে একবারে বাংলার রূপসী সেজে কে যেন নাচতে নাচতে রুমে প্রবেশ করছে। আমি একটু ভালো করে চেয়ে দেখলাম সে তো আমার মামি। রুমে প্রবেশ করেই রোমান্টিক মুডে গান গাইতে শুরু করল। আজ পাশা খেলব রে শাম ও শামরে তোমার সনের। মামির মুখে এমন গান শুনে আমি অবাক হয়ে মামির এসব নাচের দৃশ্য দেখতে লাগলাম। আমি মামির এই অবস্থা দেখে অবাক হয়ে গেলাম। আর ভাবলাম, মানুষ এত সুন্দর হয় কেমন করে? মনে হচ্ছে আসমানের পরী নেমে এসেছে। একটু পর মামি আমাকে ইশারা দিল, যেন আমিও তার সাথে নাচে অংশগ্রহণ করি। আমিও মামির সাথে নাচতে শুরু করলাম। কি সুন্দর নাচ! গানের তালে তালে দুজন মনে হয় অন্য কোনো দেশে চলে গেলাম, যে দেশে শুধু সুখ আর সুখ। এভাবে দুইটা গানে আমি আর মামি নৃত্য করলাম। নৃত্য করার কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম মামির এখন অন্য কিছু প্রয়োজন। একটু পরেই সে আমার সাথে এক অদ্ভুত আচরণ করতে শুরু করল। আমি প্রথমে একটু ভয় পেয়ে গেলাম। তারপর ভাবলাম, এটাই মনে হয় ইমোশনস। এটাই মনে হয় ভালোবাসা। এটাই মনে হয় অন্য কিছু। আমিও মামির সাথে তাল দিতে শুরু করলাম। সে আমার তালে তালে নাচতে শুরু করল। কিছুক্ষণ পর আমি আর মামি মনে হচ্ছে অন্য কোনো এক অজানা সুখের রাজ্যে হারিয়ে গেলাম, যেখানে শুধু সুখ আর সুখ। এমন সুখ মনে হচ্ছে কোথায় পাওয়া যায় না। আমিও আমার সুখের তালে তালে আনন্দে 2 থেকে 3 ঘন্টা মনে হচ্ছিল পরীর রাজ্য বসবাস করছিলাম। 2 থেকে 3 ঘন্টা পর আমাদের অবস্থা স্বাভাবিক হল। স্বাভাবিক হওয়ার পর মামি আমাকে দেখে শরম পেয়ে যায়। তারপর সে দৌড় মেরে আমার নিকট থেকে চলে যায়। আমার কলিজার বন্ধুরা, এটি ছিল মামি আর আমার একটি মনোমুগ্ধকর দিন। দিনটি আমার কাছে একটি স্মরণীয় দিন। আমি চিরদিন সেটাকে স্মরণ করব। সেটা ছিল আমার প্রথম অন্যরকম একটি অভিজ্ঞতা। আর এ দিনটি আমার কাছে অত্যন্ত একটি স্মরণীয় দিন, যেখানে আমি সর্বপ্রথম একটি স্বর্গীয় সুখ অনুভব করেছিলাম এবং একটি অন্যরকম নতুন অভিজ্ঞতা হয়েছিল। প্রিয় বন্ধুরা, এ দিনটিকে সত্যিই আমি কখনো ভুলতে পারব না। বন্ধুরা, তোমাদের নিকট আমার একটি ছোট্ট প্রশ্ন। এ গল্প থেকে তোমরা কি শিখতে পারলে? দয়া করে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আর তোমরা যদি এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও
তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের নেক সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।